দীর্ঘ তাপপ্রবাহের পর রাজধানীতে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। মধ্যরাতে ঢাকার অধিকাংশ জায়গায় শুরু হয় বজ্রসহ বৃষ্টিপাত। সেই বৃষ্টির পানিতে ভিজে শরীর মন শীতল করতে অনেকেই ঘর ছেড়ে নেমে আসেন রাস্তায়। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই দৃশ্যই বলে দেয় টানা এক মাসের তাপপ্রবাহের পর রাজধানীতে বৃষ্টি কতটা স্বস্তির। ভয়াবহ গরমে অতিষ্ঠ রাজধানীবাসীকে বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর, কিন্তু দিনব্যাপী দেখা মেলেনি বৃষ্টির। অবশেষে প্রথমে রাত ৯টার দিকে মেঘ ভেঙে সেই বৃষ্টি নামল পুরান ঢাকার কিছু এলাকায়। এরপর 11:30 থেকে রাজধানীর বেশিরভাগ এলাকা জুড়ে শুরু হয় স্বস্তির বৃষ্টি। থেমে থেমে চলে রাত 1:30টা পর্যন্ত। দীর্ঘদিন পর অস্বাভাবিক গরম থেকে কিছুটা রেহাই পেল ঢাকাবাসী। কারণ অনেক গরম ছিল, গরমের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল। এখন বৃষ্টি হওয়ার কারণে অনেকে শান্তি আর কি। এতদিন খুবই গরম ছিল, তো বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগতেছে। মাঝরাতের বৃষ্টিতে অনেকের বাসায় ফিরতে কিছুটা সমস্যা হলেও স্বস্তির বৃষ্টিতে খুশি সবাই। বৃষ্টি উপভোগ করতে অনেকেই নেমে আসেন রাস্তায়। আমি তো ঘুমিয়ে পড়ছিলাম, তো রাত্রে অনেক হয়েছে, পরে বৃষ্টির কারণে বৃষ্টি যখন শব্দ শুনলাম আমি বাসা থেকে বের হয়ে এখন হাতে জিলে একটু ঘুরতে আসছি। বাসায় সমস্যা হলো, তারপরে ভালো লাগতেছে। জি, ভিজে যাব। ঘণ্টা দুয়েক বৃষ্টির প্রায় পুরো সময় শোনা গেছে বজ্রপাতের বিকট শব্দ। আবহাওয়াবিদরা সবাইকে ঘরে থাকার পরামর্শ দিলেও অনেকেই তা মানেননি। তীব্র গরম, এই গরমের কারণে একদম অসহ্য হয়ে গেছি। তারপরে এই বজ্রপাতের ভয়কে উপেক্ষা করে একটু স্বস্তির জন্য বের হয়েছে আর কি। বিদ্যুৎ চমকাচ্ছে তো প্রচুর পরিমাণে। সবাইকে সতর্ক থাকতে হবে যে বজ্রপাতের বিষয়টা মনে রাখতে হবে, যে বৃষ্টি উপভোগ করতে যে আমরা যদি মারা যাই আসলে এটা তো আমাদের জন্য অবশ্যই ভালো হবে না। রোববার থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘ তাপপ্রবাহের পর কয়েক জেলায় বৃষ্টি হচ্ছে, তবে 11ই মের পর আবারও বাড়বে তাপমাত্রা। মাসের মাঝামাঝি বঙ্গোপসাগরে 1 থেকে 2টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। দীর্ঘ তাপপ্রবাহের পর মিলল স্বস্তির বৃষ্টি। অবশেষে কিছুটা শান্ত হলো রুদ্র বৈশাখ। বুধবার কুতুবদিয়ায় বৃষ্টি হয় 28 মিলিমিটার। থেমে থেমে বৃষ্টি হয়েছে খাগড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনীতে। আবহাওয়া অফিস বলছে জলীয়বাষ্প দেশের পূর্বভাগে বেশি সক্রিয়, তাই পার্বত্য এলাকায় বৃষ্টি দেখা গেছে। তবে এই বৃষ্টি সারা দেশে বিস্তার হতে 3 থেকে 4 দিন অপেক্ষা করতে হবে। তখন চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, পাবনা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুরে ভারী বর্ষণের আভাস মিলেছে। পাহাড়ের পাদদেশে বাতাস বাধাপ্রাপ্ত হয়ে কিছুটা সেন্ট্রাল পার্ট এবং কিছুটা পূবলি বাতাস হয়ে পশ্চিম দিকে ধাবিত হয়। সুতরাং এই ঠান্ডা বাতাসের সাথে পশ্চিম দিকের লু হাওয়ার সংমিশ্রণ হয়ে তাপমাত্রার কিছুটা অবনমন ঘটে। 11ই মে পর্যন্ত এই বৃষ্টি থাকলেও পরে আবার বাড়তে পারে তাপমাত্রা। 16 মের পর বঙ্গোপসাগরে 1 থেকে 2টি নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড় হোক আর নিম্নচাপ হোক, সে 15 তারিখের মধ্যে আপাতত হওয়ার সম্ভাবনা কম। তবে হলেও এই মাসের 15 তারিখের পরে থেকে মে মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে বঙ্গোপসাগরে। এদিকে উজানের ভারী বৃষ্টিতে সিলেট সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এই এলাকায় আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বজ্রপাতে 4 জেলায় 10 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় 4, রাঙামাটির 3, কক্সবাজারের 2 ও খাগড়াছড়ির 1 জন রয়েছেন। বৃহস্পতিবার এসব ঘটনা ঘটে। কুমিল্লায় আলাদা স্থানে মারা যান 4 জন। পুলিশ ও স্থানীয়দের থেকে জানা যায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চান্দিনায় 1 কৃষক, বুড়িচংয়ে 1 যুবক এবং দেবিদ্বার দক্ষিণ সদর উপজেলায় 1 জন করে মারা যান। এদিকে কক্সবাজারের পেকুয়ার রাজাখালীতে লবণের মাঠে বজ্রপাতের শিকার হন দিদারুল ইসলাম ও মোহাম্মদ আরাফাত নামে 2 শ্রমিক। স্বজনেরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া রাঙামাটির আলাদা জায়গায় 1 নারী সহ 3 জনের মৃত্যু হয়েছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ঝড় বৃষ্টির মাঝে আম কুড়ানোর সময় বজ্রপাতে 1 কিশোর মারা গেছে। 5 বছর ধরে রাজশাহীতে ক্রমেই বাড়ছে তাপমাত্রা, কমেছে বৃষ্টিপাতের পরিমাণ। সবুজ নগরী ক্রমেই পরিণত হচ্ছে কংক্রিটের জঞ্জালে। নগরবাসী বলছেন রাজশাহী এখন তপ্ত নগরীতে পরিণত হয়েছে।
পরিবেশবিদরা বলছেন, অপরিকল্পিত নগরায়নের কারণে প্রকৃতি এমন রুদ্র রূপ ধারণ করেছে, যা এই অঞ্চলের জন্য অশনি সংকেত। বিশ্বের অন্যতম পরিবেশ বান্ধব নগরী রাজশাহীতে এক উন্নয়ন প্রকল্পে 2019-20 অর্থ বছরে কাটা পড়ে 2614টি গাছ। নগরায়ন বাড়ার সাথে সাথে কাটা পড়েছে আরও গাছ, ভরাট হচ্ছে জলাশয়। সবুজ নগরী কংক্রিটের নগরীতে পরিণত হওয়ায় বিরূপ প্রভাব পড়েছে আবহাওয়ায়। পরিবেশ সচেতনতা আমাদের মধ্যে কমে যাচ্ছে আস্তে আস্তে, যার জন্য আসলে প্রকৃতি হয়তো আমাদের উপর একটা এরকম নির্মম প্রতিশোধ নিচ্ছে। রোদের এত তীব্রতা, যে হিট, তাপমাত্রা আমার জীবনে কখনো দেখিনি। গেল 5 বছরে রাজশাহীতে ধারাবাহিকভাবে তাপমাত্রা বেড়েছে। 2020 সালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.2 ডিগ্রি, 2021 সালে 40.3 ডিগ্রি, 2022 সালে 41.2 ডিগ্রি ও 2023 সালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.6 ডিগ্রি সেলসিয়াস। আর চলতি বছর এরই মাঝে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 43 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে 2020 ও 2021 সালে রাজশাহী জেলায় 1309 ও 1598 মিলিমিটার বৃষ্টিপাত হলেও পরের 2 বছরে বৃষ্টি কমেছে। 2022 ও 2023 সালে 1016 ও 1144 মিলিমিটার বৃষ্টিপাত হয়, আর চলতি বছরে এখন পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে মাত্র 10 মিলিমিটার। অপরিকল্পিত নগরায়নের কারণে উষ্ণতা বেড়েছে জানিয়ে পরিবেশবিদ ও পরিবেশবাদীরা বলছেন, জলাশয় ভরাট ও গাছ কাটা বন্ধ করতে হবে। পুকুর, জলাশয় যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে এবং নদী দখল, গাছ বৃক্ষ নিধন, এই প্রবণতাগুলো কিন্তু আমাদের এই অঞ্চলে অনেক আছে। কৃষি উন্নয়ন বা পরিবেশ বান্ধব উন্নয়ন কিন্তু ঘটেনি, যার কারণে আসলে এই অঞ্চলের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রকৃতিকে ডিস্টার্ব করা যাবে না। ইকোসিস্টেম ইন্টিগ্রিটি, বাস্তুতান্ত্রিক যে অখণ্ডতা, সেটা রক্ষা করতে হবে। যে সময় ইকোসিস্টেম ইন্টিগ্রিটি না থাকবে, বাস্তুতান্ত্রিক অখণ্ডতা না থাকবে, প্রকৃতি আপনার উপর প্রতিশোধ নেবে। পরিবেশের ভারসাম্য ফেরাতে নতুন গাছ লাগানোর উপর গুরুত্ব দেন তারা। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। উপজেলা নির্বাচনে হস্তক্ষেপ না করতে দলের সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরিবার ভিত্তিক না হয়ে দল ভিত্তিক হতে এমপিদের তাগিদ দেন তিনি। বৃহস্পতিবার রাতে সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় শেখ হাসিনা এ বিষয়ে সবাইকে সতর্ক করেন। দ্বাদশ সংসদ নির্বাচনের পর এটি আওয়ামী লীগের সংসদীয় দলের দ্বিতীয় সভা। বৃহস্পতিবার অধিবেশন শেষে সন্ধ্যা ৭টায় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক হয়। এর সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ১.৫ ঘণ্টার বৈঠকে আলোচনা হয় আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে। ভোটের মাঠ থেকে দলের এমপি ও মন্ত্রীর আত্মীয় স্বজনদের বিরত থাকতে নির্দেশনা দেন শেখ হাসিনা। আমরা যদি পরিবার ভিত্তিক না হয়ে আমরা যাতে দল ভিত্তিক হই এবং দলের নিবেদিত প্রাণ নেতাকর্মীদেরকে যাতে আমরা সম্মান দেখাই। এমপি এবং মন্ত্রীরা যেন তাদের আত্মীয় স্বজনকে এখানে প্রাধান্য না দেয় এবং কোনো গ্রুপিং করতে না দেয়, কেউ কারোর অধিকার খর্ব না করে, সেটাই বলেছেন। মাঠ পর্যায়ের নেতাকর্মী ও দলের স্বতন্ত্রদের মূল্যায়নে জনপ্রতিনিধিদের আরও যত্নবান হওয়ার পরামর্শ দেন শেখ হাসিনা। যারা এমপি হয়েছে বা যারা স্বতন্ত্র হয়েছে, দুইজনই কিন্তু যারা হেরেছে তাদের সাথে ভালো ব্যবহার করছে না। তো উনি বলছেন, আমি কিন্তু এই ধরনের কোনো খবর পাইলে আমি কিন্তু ছাড় দেব না। আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সবাইকে নিয়ে দলটাকে শক্তিশালী করতে। দলের নেতা কর্মীরা যেন নাকি সুযোগ থেকে বঞ্চিত না হয়, নির্বাচন করা এবং দলের জন্য কাজ করার সুযোগ যেন নাকি দলের নেতা কর্মীরা বঞ্চিত না হয়। সভায় উপজেলা নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ সংসদ সদস্যদের আরও সতর্ক ভূমিকা রাখার তাগিদ দেওয়া হয়। আমাদের মূল লক্ষ্য হলো একটা প্রভাবমুক্ত নির্বাচন হওয়া। কোনো ক্ষমতাধর মানুষ এই নির্বাচনে তার প্রভাব বিস্তার থেকে বিরত থাকবে। তিনি বলেছেন যে না, আমরা যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি তারা যাতে করে তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মীরা আছেন তাদের দিকটা অবশ্যই আমরা যাতে করে দেখি যে তাদেরও তো রাজনৈতিক অধিকার আছে নির্বাচনের। দেশবিরোধী চক্রান্ত এখনো অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন আওয়ামী লীগ সভানেত্রী। বলেন, এর বিরুদ্ধে লড়তে দলকে আরো শক্তিশালী করতে হবে। নাফিদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনে ঘটা করে অংশ নিলেও উপজেলার ভোটে নেই তৃণমূল, বিএনপি, বিএনএম।
একজন বলছেন জামানতের টাকা বাড়ানোর কারণে অংশ নিচ্ছেন না তারা, আবার কারো দাবি দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। অন্যদিকে বিএনএফ প্রার্থী দিলেও বলছে নিয়ম রক্ষার জন্যই অংশ নিচ্ছেন তারা। দেশে নিবন্ধিত রাজনৈতিক দল ৪৪টি, এর মধ্যে ৭ জানুয়ারির ভোটে অংশ নিয়েছে ২৮টি দল। তবে উপজেলা নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী দিয়েছে মাত্র ৪টি দল। ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ অনেক দলও বর্জন করেছে এই স্থানীয় সরকার নির্বাচন। দ্বাদশ সংসদ নির্বাচনে আসা নতুন নিবন্ধিত দল তৃণমূল, বিএনপি এবং বিএনএমও প্রার্থী দেয়নি উপজেলা নির্বাচনে। উপজেলা নির্বাচনে প্রার্থীদের নতুন জামানতের নিয়মের সমালোচনা করেন দলের নেতারা। যেহেতু আমরা যেভাবে হোক এমপি ইলেকশনটা করছি, আমাদের উপজেলা নির্বাচনে যেতে চেয়েছিলাম, কিন্তু সরকারের যেসব কর্মকাণ্ড, যেসব সিদ্ধান্ত, এতে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে গেছে। এমপি নির্বাচনে নমিনেশন ফি হলো 20,000 টাকা, আর উপজেলার পর্যায়ে হলো 1 লক্ষ টাকা। এটা তো বুঝেই যায় যে সর্বসাধারণ যাতে নির্বাচনটা না করতে পারে। একটা জিনিস আমরা ওপেন রেখেছি, সেটা হচ্ছে সারা বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বা বিএনএমের কোনো প্রার্থী যদি এই নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, এটা যেহেতু দলীয় ভিত্তিতে হচ্ছে না বা দলীয় প্রতীকে হচ্ছে না, তিনি তার নিজ দায়িত্বে নিজ উদ্যোগে এটি করতে পারেন। সেক্ষেত্রে আমাদের যেমনি বাধাও নেই, তেমনি আমাদের যে সহায় আছে তাও নেই। তৃণমূল, বিএনপি, বিএনএম উপজেলার ভোটে না এলেও অংশ নিচ্ছে বিএনএফ। তবে তারা মনে করে এবারের ভোট সুষ্ঠু হবে না। আমরা 253 জনের প্রার্থী আমরা নিশ্চিত করেছি এবং শেষ পর্যন্ত তারা নির্বাচনে থাকবে। কেউ প্রতীক নিয়ে থাকবে, কেউ প্রতীক ছাড়া থাকবে। আমরা চাই নির্বাচনটি সব জায়গায় যেন বিনা প্রতিদ্বন্দ্বিতা না হয়। নির্বাচনে অংশ না নিলে দলের রাজনৈতিক ভবিষ্যৎ বাধাগ্রস্ত হতে পারে বলেও মনে করছেন নির্বাচনে যোগ দেয়া দলের নেতারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে পাবনার সুজানগরে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে 2 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন 5 জন। আটক আছেন 3 জন। এছাড়া বরিশালের গৌরনদীতে 2 প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছেন 3 জন। তাদের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনার সুজানগর উপজেলার ভায়না কালিরমোড় এলাকায় চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিন ও আব্দুল ওহাবের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুড়লে 2 জন গুলিবিদ্ধ হন। এছাড়া আহত হন আরও 3 জন। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ নিয়ে গণমাধ্যমে কোনো বক্তব্য দেয়নি পুলিশ। এদিকে বরিশালের গৌরনদীতে চেয়ারম্যান প্রার্থী হারিচুর রহমান ও মনিরুন্নাহার মেরির সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন 3 জন। এই ঘটনার জন্য এক পক্ষ অপর পক্ষকে দুষছেন। হারিজের গুন্ডা বাহিনী এই মাথা থেকে ওই মাথা গ্রাউ করা এবং একটা রিক্সা, ভ্যান, অটো, ইভেন কি আপনার এই যে অ্যাম্বুলেন্স, সেটা পর্যন্ত তারা ঢুকতে দেয় নাই। গেছে এবার ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়েছে, তখন ওর পা ভাঙ্গা দিছে, অ্যাক্সিডেন্ট করছে, মানে গাড়ি দিয়ে ওর অ্যাক্সিডেন্ট করাইছে। তখন ওই ভাঙ্গা পায়ের উপরে আজকে যাইয়া সেই মোচড়াই হয়েছে, ধাক্কা মাইরা ফালাই দিছে গলিতে। চিকিৎসকরা জানান আহতদের অবস্থা গুরুতর। তাদের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শরীরে বিভিন্ন জায়গায় মারাত্মক জখম রয়েছে, বিশেষ করে মাথায় আঘাত রয়েছে। তো আমরা আনার সাথে সাথে আমরা তাড়াতাড়ি দেখে, আমি নিজে দেখলাম যেহেতু মারাত্মক জখম, সাথে সাথে আমাদের সার্জারি বিভাগে ভর্তি করিয়ে দিয়েছি। এই বিষয়ে পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের মন জয়ে প্রার্থীরা ছুটছেন দাঁড়ে দাঁড়ে, করছেন সভা সমাবেশ ও উঠোন বৈঠক, দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে অলিগলি, সবখানেই প্রথম ধাপের নির্বাচনের উপজেলা পরিষদের নির্বাচনী আমেজ। নাটোর সদর, নলডাঙ্গা ও সিংড়া উপজেলা পরিষদে জমে উঠেছে ভোটের লড়াই। সিংড়া উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন। আর বাকি 2 উপজেলায় প্রার্থীরা প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
সকল ধর্মবর্ণের মানুষ আমাকে দোয়াত কলম মার্কা প্রতীকে ভোট দিয়ে ইনশাল্লাহ বিপুল ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করবে। কুড়িগ্রামের চিলমারি, রৌমারী ও রাজীবপুরে জমে উঠেছে প্রথম পর্যায়ের নির্বাচনী প্রচারণা। তবে প্রার্থীদের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। যে আমার প্রতিপক্ষে একজন প্রার্থী আছে, তার ভাই একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিবের দায়িত্বরত অবস্থায় আছে, তাকে ব্যবহার করে বিভিন্নভাবে মানুষকে হুমকি ধামকি অমুক তমুক কথা বলার চেষ্টা করতেছে। বিভিন্ন লোককে ভয়ভীতি দেখার চেষ্টা করে যে আমরা সরকারে আছি। জয়পুরহাটের কালাই, খেতলাল ও আক্কেলপুর উপজেলা পরিষদের ভোট হবে। উন্নয়নের প্রতিশ্রুতিতে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। যাদেরকে পাশে পাবো সেই রকম ব্যক্তিকে আমরা এবার ভোট দেব। যাচাই বাছাই করে দেখে নিব ভালো প্রার্থী কোনটা, কাকে ভোট দেওয়া যায়। নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কর্মকর্তা। প্রতিটি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। কোনো প্রার্থী যদি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আইন এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে। আগামী ৮ মে প্রথম ধাপে ১৪৬টি উপজেলায় ভোট গ্রহণ হবে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদুজ্জামান, নরসিংদীতে উপজেলা নির্বাচনের প্রচার কেমন চলছে? ভোটের পরিবেশ নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা? আপনি জানেন যে আগামী 8ই মে প্রথম ধাপের যে নরসিংদীর দুটি উপজেলা অর্থাৎ নরসিংদী সদর উপজেলা এবং পলাশ উপজেলা নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি চলছে। আর প্রচার প্রচারণা আসলে এই নরসিংদী সদর এবং পলাশের দুটি উপজেলায় যে সমানতালে যেহেতু প্রচার প্রচারণা চলছে, এখানে আপনাকে জানিয়ে রাখি নরসিংদী সদর উপজেলায় 4 জন চেয়ারম্যান প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া পলাশ উপজেলায় 3 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নরসিংদী সদর উপজেলায় প্রচার প্রচারণা সমানতালে চলছে পলাশের মতোই, কিন্তু মানুষের নজরটা কিন্তু আসলে পলাশ উপজেলার দিকে, যেহেতু সেখানে স্থানীয় সংসদ সদস্যের যে একজন আত্মীয় সেখানে প্রার্থী হয়েছেন এবং তিনি গোরাশাল পৌরসভার 2 বারের মেয়র ছিলেন। আর তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনিও বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং 2 বারের উপজেলা চেয়ারম্যান। তো পলাশ উপজেলায় আসলে খুব আনন্দঘন পরিবেশে এবং সমান তালেই 2 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা চালাচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত তারা উঠান বৈঠক, গণসংযোগ সহ বিভিন্ন ধরনের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আর এখন যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে, সেই হিসেবে আসলে প্রচার প্রচারণাটা খুবই জমে উঠেছে। আর একইভাবে আসলে নরসিংদী সদর উপজেলায় যে প্রচার প্রচারণাটা সেটি আসলে যেহেতু চেয়ারম্যান প্রার্থীগুলি বেশিরভাগই মাধবদী এলাকা কেন্দ্রিক, অর্থাৎ নরসিংদী শহরের কোনো প্রার্থী এবার এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হননি। তো সেই হিসাবে এই প্রচার প্রচারণাটা আসলে বেশিরভাগ এই মাধবদী শিল্পাঞ্চল, মাধবদী এলাকায় খুব বেশি হচ্ছে এবং চরাঞ্চলেই বেশি হচ্ছে। নরসিংদী শহরে আসলে এই প্রচার প্রচারণাটা অনেকটা কম। তবে সব মিলিয়ে নরসিংদী সদর এবং পলাশ উপজেলায় যে নির্বাচনের যে প্রচারণা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সব প্রার্থীরাই কিন্তু আসলে সকাল থেকে বিকাল পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন। আর যেহেতু ভোটের দিন ঘনিয়ে আসছে, সেহেতু এই প্রচার প্রচারণাটা কিন্তু আরো বাড়ছে। তারা যার যার কৌশল মতো আসলে সবাই এই প্রচারণাটা করছেন। আর আপনি যেটি জানেন যে আসলে এই নির্বাচনে কিন্তু জাতীয় পার্টি এবং অন্যান্য স্বতন্ত্র ছাড়া আর বেশিরভাগ প্রার্থী কিন্তু আসলে একই দলের, অর্থাৎ আওয়ামী লীগের একাধিক প্রার্থী রয়েছেন দুটি এলাকাতে। তো এই একাধিক প্রার্থী থাকার কারণে আসলে কিন্তু দলীয় যে নেতাকর্মীরা আছেন তারা বিভক্ত হয়ে আসলে এই প্রার্থীদের পক্ষে কাজ করছেন। আর সেই হিসেবে নেতাকর্মীদের যে বিভক্তি হওয়ার কারণে আসলে যে উৎসবের যে আমেজটা সেটি আসলে অনেকটা ভেঙে ভেঙে বিভিন্ন উপজেলায় সেই প্রচারণাটা চলছে। তো এখনো পর্যন্ত সদর উপজেলায় আসলে তেমন সদর এবং পলাশ উপজেলায় নির্বাচনী যে প্রচারণার ক্ষেত্রে যে আচরণবিধি লঙ্ঘনের যেসব অভিযোগ, সেই ধরনের অভিযোগ আসলে খুব একটা এখানে নেই এবং এখনো পর্যন্ত খুব শান্তিপূর্ণ এবং আনন্দঘন পরিবেশেই কিন্তু সেই নির্বাচনী প্রচারণাটা চলছে। তবে পলাশ উপজেলার যে প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী, তিনি এই এমপির যে শ্যালক আত্মীয়, তার এমপির পরিবারের প্রভাব বিস্তারের যে শঙ্কা, সেটি আসলে আশঙ্কা করছেন আসলে বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা চলছে। এই বিষয়ে নরসিংদী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। লিভার প্রতিস্থাপন ছাড়া খালেদা জিয়া পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন না বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তাই বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে সরকারের প্রতি আবারও আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার রাতে রাজধানী লিভার কেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়া বাসায় ফেরার পর এসব কথা জানান ডাক্তার জাহিদ। কিডনি, লিভার সহ নানা সমস্যার মধ্যে খালেদা জিয়ার লিভারের সমস্যাই এখন জটিল বলেও দাবি তার। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকেলে তার শারীরিক পরীক্ষার রিপোর্ট নিয়ে মেডিকেল বোর্ড বসে। সেখানে ভার্চুয়ালি যুক্ত হন চিকিৎসায় যুক্ত থাকা বিদেশি ডাক্তাররাও। এখন সবচেয়ে বেশি যেটি ওনাকে কষ্ট দিচ্ছে, ওনাকে একটা আশঙ্কাজনক অবস্থায় মাঝে মাঝে নিয়ে যাচ্ছে, সেটি হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ। ক্রনিক লিভার ডিজিজ থেকে স্বল্প সময়ের জন্য একটু ভালো থাকার জন্য টিপস করা হয়েছে। কত দ্রুত ওনার সুচিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া যায় তার উপরে নির্ভর করছে আগামী দিনে দেশনেত্রীর স্বাস্থ্য এবং ভবিষ্যৎ। মৃত্যু সনদ জালিয়াতির মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সামাদ্দারের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে আরও 2টি মামলা রয়েছে। মানবতার ফেরিওয়ালার আড়ালে প্রতারণার অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে বুধবার আটক করে গোয়েন্দা পুলিশ। পরে মিরপুর মডেল থানায় মৃত্যু সনদ জালিয়াতি, হত্যা চেষ্টায় মারধর ও মানব পাচারের অভিযোগে 3টি মামলা হলে তাকে গ্রেফতার দেখায় ডিবি পুলিশ। 3টি মামলার মধ্যে গোয়েন্দা পুলিশ নিজে বাদী হয়ে জালিয়াতির একটি মামলা করেন। সেই মামলায় 7 দিনের রিমান্ড চায় পুলিশ। পরে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তার স্ত্রী জড়িত এবং এই ঘটনার আরো কারা কারা জড়িত সেগুলো বের করতে হবে, কারণ এরা দেশের শত্রু, সমাজের শত্রু। ভালো মানুষের মুখোশ পরে তারা এই ধরনের অপকর্ম তারা করে যাচ্ছে। আমি মনে করি যে এই সমস্ত যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তবে আসামি পক্ষের আইনজীবী জানান মিল্টন প্রতিহিংসার শিকার, এই মামলার কোনো ভিত্তি নেই। প্রসিকিউশন বলেছে যে মেডিকেল সার্টিফিকেট আমি নাকি জাল করেছি। আমি বিজ্ঞ আদালতকে বলেছি যে একটা মেডিকেল সার্টিফিকেট দেখাক যে সার্টিফিকেটটা আমি জাল করেছি। আই এম নট ডাক্তার, আই এম মিল্টন সমাদ্দার। আমি রাস্তাঘাট থেকে অসহায় নির্যাতিত মানুষকে তুলে নেই এবং এই মানুষগুলোকে আমি মানবতার সেবা দিয়ে থাকি। অসহায় দুস্থ মানুষের সেবার কথা বলে গড়ে তোলা বৃদ্ধাশ্রমটি ঘিরে তার অপকর্মের ফিরিস্তি নেট দুনিয়ায় ভাইরাল হয়। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী শাহ আলী থানার এসআই এমদাদুল ও 2 জন এএসআই বদরুজ্জামান ও কামরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিচ্ছে ডিএমপি। তাদের বিরুদ্ধে নানা অভিযোগে থানার বাইরে আটক করে টাকা আদায় ও নির্যাতনের অভিযোগের প্রমাণ পেয়েছে পুলিশ। এরই মধ্যে প্রত্যাহার করা হয়েছে 3 জনকেই। 2023-এর 16 অক্টোবর শাহালি থানায় আটক রিজন। তাকে ধরার কারণ জানতে গেলে হাজতখানায় নেওয়া হয় তার ভাই সোহাগকে। ভুক্তভোগীর দাবি, প্রথমে 3 লাখ টাকা দাবি করলেও মুক্তি মেলে 23,000-এ। এ নিয়ে মে মাসেই শাহালি থানার এসআই এমাদুল এবং 2 এএসআই বদরুজ্জামান ও কামরুজ্জামানের বিরুদ্ধে ডিএমপিতে অভিযোগ করেন তারা। 3 লাখ টাকা দাবি করে ওরা ছাড়ার জন্য। এত টাকা দেওয়ার মতো সামর্থ্য তো আমার ছিল না। হ্যাঁ, খুব বেদর মারধর করে। জানুয়ারিতে মাদক মামলার ভয় দেখিয়ে হোটেল কর্মী আটক করে চাওয়া হয় 70,000 টাকা। অভিযোগ, তা না পেয়ে বেধড়ক পেটানো হয় তাকে। তুই যদি বেশি কথা বলিস তোর স্বামীরে হিরোইন মামলা কি ইয়াবা মামলা দিয়ে দেব। তারপরে আমার পরিবারের বলছে যে 70,000 টাকা নিয়ে আসো। নানা সময় নানা অভিযোগে আটক করে থানার বাইরের এই টিন শেডে দর কষাকষির অভিযোগও আছে এই 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে। দাবি মেটানোর আগ পর্যন্ত তাদের আটকে রাখা হতো হাতকড়া পরিয়ে। মাদক সেবীদের ধরতে তারা কাজে লাগিয়েছেন মাদক মামলার আসামি মন্টু, রিপন, কালু, সাইফুল ও জসিমকে। অপরাধযোগ্য ব্যাপার নিয়ে সে ধরার পরে যে জিনিসটা আপনার ত্রুটি নেই সেই জিনিসটা সে বড় ধরনের ত্রুটি তৈরি করে। লকআপও করে না, কিছু করে না, অফিস রুমে আটকে আঙ্গুরতে আমরা গরিব মানুষ, আঙ্গুরতে 50,000 টাকা দাবি করে। পুনিও শুধু আমার জামাইরা জানি খোঁজা বাদ দেয়, এর লেগে আমার থেকে 15,000 টাকা নিচ্ছে। জানা গেছে 7 বছর আগে এই ভবনের 3 তলায় 35 লাখ টাকায় ফ্ল্যাট কেনেন এমাদুল। এ টাকার উৎস ও অন্যান্য অভিযোগ নিয়ে জানতে শতচেষ্টায়ও যোগাযোগ করা যায়নি তার সঙ্গে। অভিযোগে প্রাথমিক সত্যতা পাওয়ায় এরই মধ্যে ওই 3 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। নেওয়া হচ্ছে বিভাগীয় ব্যবস্থা। তদন্ত করার পরে
যে রিপোর্ট সাবমিট করে সেই রিপোর্টের যে সুপারিশ থাকে সেই সুপারিশের আলোকে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়া হয়ে থাকে, বিভাগীয় মামলা হয় এবং অনেক পুলিশ সদস্যের চাকরিও চলে যায়। অপরাধী যেই হোক কোনো ব্যক্তির দায় বাহিনী নেবে না বলে স্পষ্ট করেছে ডিএমপি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্ষায় বড় জলাবদ্ধতার মুখে পড়তে যাচ্ছে ধানমন্ডি, শুক্রাবাদ, রাসেল স্কয়ার, নিউ মার্কেট এলাকা। আর এর বড় কারণ হাতিরঝিলে বসানো এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাইট অফিস। এতে পানির ধারণ ক্ষমতা কমেছে দাবি করে তা সরিয়ে নিতে বলছেন দক্ষিণ ঢাকার মেয়র। তবে প্রকল্প শেষের আগে সে সুযোগ দেখছে না এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। 5 বছর আগেও বৃষ্টিতে জলাধারে রূপ নিত ধানমন্ডি 27-এর মোড়। তবে বছর দুয়েক আগে পান্থকুঞ্জ হয়ে হাতিরঝিলে পানি নিষ্কাশনের পথ খোলায় উন্নতি হয় পরিস্থিতির, কিন্তু সে দুর্ভোগ আবারও ফিরতে পারে এবছর। আর এর কারণ হিসেবে হাতিরঝিলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ সাইট অফিস বসানোর কথা বলছেন সংশ্লিষ্টরা। সেখানে জলাশয় ভরাট করে নির্মাণ সামগ্রী রাখায় কমেছে পানি ধারণ ক্ষমতা। এতে বর্ষায় জলাবদ্ধতা হতে পারে ধানমন্ডি 27, শুক্রাবাদ, নিউ মার্কেট, গ্রিন রোড, রাসেল স্কয়ার সহ আশপাশের এলাকা। ধারণ ক্ষমতা প্রায় অর্ধেকের নিচে নেমে এসেছে। তো সেই ক্ষেত্রে এই পানি নিষ্কাশন অনেক বিলম্বিত হবে, যার কারণে জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করতে পারে। বারবার বলার পরও এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয় ক্ষুব্ধ দক্ষিণ ঢাকার মেয়র। আমরা আমাদের আপত্তি জানিয়েছি, কিন্তু তারপরও এটা হচ্ছে এবং এটাই বাস্তবতা। আমাদের আপত্তিগুলোকে নজরে নেওয়া হয়নি। সংকট সমাধানে কোনো আশার কথা শোনাতে পারছে না এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। তারা বলছে নির্মাণ কাজ শেষ হওয়ার আগে সাইট অফিস সরানো যাবে না। অনেকগুলো কলামও আমাদের উঠে গেছে, পান্থকুঞ্জ পার্কেও কাজ করছি। এই কাজগুলো হয়ে গেলে এখন যে ভরাটগুলো করা হয়েছে এটা পুরোটাকে আবার আমরা তুলে ফেলবো। কাজ হওয়ার সাথে সাথে এগুলো করে ফেলবো এবং বিউটিফিকেশনের জন্য যা যা করার দরকার, হাতিরঝিলের সৌন্দর্য যাতে অক্ষুণ্ণ থাকে ঠিক সেইভাবে আমরা সেই প্ল্যানগুলো করছি এবং পানি নিষ্কাশনের জন্য যা যেভাবে আমরা অ্যাজ ইট ইজ যেটা ছিল সেটি আমরা করে দেবো। এদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে আগামী বছরের জুনে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবেশ রক্ষা করতে গিয়ে 2022-23 সালে দুর্বৃত্তদের হাতে প্রাণ হারিয়েছেন 12 জন। রাজধানী ধানমন্ডিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এই তথ্য জানায় টিআইবি। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা ও পরিবেশ রক্ষায় অঙ্গীকারাবদ্ধ সরকার। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে একদিন আগে বৃহস্পতিবার দিনব্যাপী এক আলোচনা সভা আয়োজন করে টিআইবি। অনুষ্ঠানে অংশ নেন সুইডেনের রাষ্ট্রদূত, ইউনেস্কো সহ কয়েকটি সংস্থার প্রতিনিধিরা। যারা পরিবেশ নিয়ে প্রতিবেদন করেন গণমাধ্যম। আলোচনায় টিআইবির পক্ষ থেকে জানানো হয়, গত 2 বছরে পরিবেশ বিষয়ক সংবাদ প্রকাশ করতে গিয়ে 23 জন হামলা মামলার শিকার হন, আর পরিবেশ রক্ষা করতে গিয়ে প্রাণ হারান 12 জন। বিভিন্ন ধরনের নির্যাতন, হুমকি, হামলা মামলা সহ বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, যার মাধ্যমে কমপক্ষে 43 জন সাংবাদিক আহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন বিভিন্নভাবে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, গণমাধ্যমের স্বাধীনতার অপব্যবহার হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, আবার আইন প্রয়োগে অপব্যবহার করা হলেও নেওয়া হবে ব্যবস্থা। কোনটাকে সাপোর্ট করব, কোনটাকে অপোজ করব, আমি মনে করি এই পুরো জায়গাতে the government and civil society and the media, those who are professional media, can be a partner to do what? Agenda based motivated journalism ke amra kiভাবে together we can fight against it. Disinformation campaign we can fight against it together. তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, যারা রাষ্ট্রের বিরোধিতা করছে তাদেরকে নজরদারিতায় আনতে চায় সরকার, তবে সেটি গণমাধ্যমের উপর নজরদারি নয়। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ময়নাতদন্তের পর তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে প্রাণ হারানো 8 বাংলাদেশির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। ভূমধ্যসাগর হয়ে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে মারা যান তারা। বৃহস্পতিবার দুপুর 12:30টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছালেও পরিবারের বাধার কারণে মরদেহগুলো ঢাকা মেডিকেলে নেওয়া হয় বিকেল 5টার পর। গত 15 ফেব্রুয়ারি লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে প্রাণ যায় 8 বাংলাদেশির।
নানা প্রক্রিয়া শেষে 2.5 মাস পর বৃহস্পতিবার 8 মরদেহ দেশে পাঠায় লিবিয়ায় বাংলাদেশের দূতাবাস, যাদের 3 জনের বাড়ি গোপালগঞ্জ, বাকিদের মাদারীপুরে। বেলা 12:30টার দিকে সৌদি এয়ারলাইন্সের উড়োজাহাজে ঢাকায় পৌঁছায় মরদেহগুলো। এর আগে বিমানবন্দরে আসেন স্বজনরা। ওদের 9 জন লোক নিচে যাইতে চায় নাই, আমার ভাই উঠে আবার উপরে বসছিল, ওদের পরে আবার পিটাইয়া নিচে দিয়ে বক্সটা আটকাই দিছে। দালালের বাপের দ্বারে টাকা দিছি, আমার বাড়ির সাইডে বাড়ি, এই তারে ইচ্ছে করে হেরা বাড়িতেই এই দালালের বিচার চাই। আমার স্বামীরে মারছে, আমার 2টো বাচ্চা ছোট ছোট। খুব মারপিট করছে, তারা আমরা টাকা দিছি 15 লাখ টাকা দিছি, তাতেও মারপিট করে ওই বক্সের ভেতর আটকাইয়া তারপর হাতে মারছে। এ ঘটনায় মামলা থাকার কারণে সুরতহাল ও ময়নাতদন্ত করার ঘোষণা দেয় পুলিশ। এতে বাধা দেন স্বজনরা। পুলিশ বলছে দ্রুত সময়ের মধ্যে ময়নাতদন্ত শেষ করা হবে, এরপরই হস্তান্তর কার্যক্রম। আমরা এখন পর্যন্ত যে কাগজ আমরা পেয়েছি সেখানে ডেথ অফ কজ, কেন মারা গেছে সে সংক্রান্তে কোনো তথ্য আমাদের কাছে নাই। এসে প্রক্রিয়ায় আমরা যেতে চাই, যেহেতু এটি এই সংক্রান্তে একটা মামলা যেহেতু আছে, আমরা সেটা প্রক্রিয়া অনুসরণ করেই আমরা স্বজনদের কাছে যত দ্রুত সম্ভব আমরা লাশটা ফেরত দেওয়ার ব্যবস্থা করব। নিহতরা ভিজিট ভিসায় ইতালি যাওয়ার চেষ্টা করেছে, তাই ক্ষতিপূরণ পাবে না পরিবার। তবে দাফনের জন্য প্রতি পরিবারকে 35,000 টাকা দেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ডিজি স্যার মৌখিক নির্দেশনা দিয়েছেন যাতে সবাইকে 35,000 টাকা চেক দেওয়া হয়। যদিও বিএমইটি না থাকলে আমরা এটা দিতে পারি না, কিন্তু ডিজি ওয়েলফেয়ার এবং ডিজি বিএমইটি স্যার মৌখিক নির্দেশনায় আমরা এটা বিশেষ বিবেচনায় দিচ্ছি। ভূমধ্য সাগরে 8 বাংলাদেশির মৃত্যুর ঘটনায় বিমানবন্দর থানার মামলায় গ্রেপ্তার রয়েছেন 2 জন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এশিয়ার অন্যান্য দেশের তুলনায় 4 গুণ কম জনবল নিয়ে চলছে দেশের স্বাস্থ্য খাত। অধিদপ্তরের হিসেবে জনবল প্রয়োজন 5 লাখ, আছে 1.5 লাখেরও কম। করোনাকালে এই সংকট সবচেয়ে বেশি বোঝা গিয়েছিল। এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ। সংস্থাটির 53 বছর পূর্তি অনুষ্ঠানে এসব বিষয় উঠে আসে। দেশের প্রথম অধিদপ্তর হিসেবে 1971 সালে প্রতিষ্ঠিত হয় স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার 53তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয় রাজধানীর মহাখালীতে। এতে যোগ দেন সারা দেশের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও কর্মকর্তারা। আসেন সাবেক মহাপরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রবীণ চিকিৎসকেরাও। আমার যে মনে হয় যে বাংলাদেশে এমার্জেন্সি সিচুয়েশনে হেল্প। সফলতার গল্পের পাশাপাশি উঠে আসে জনবল সংকট প্রসঙ্গ। অধিদপ্তরের তথ্য মতে স্বাস্থ্য খাতে মোট জনবল 1,40,000-এর মতো। এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে তা হতে হবে 5 লাখ। তো আশা করছি যে যেভাবে আমরা স্ট্যান্ডার্ড সেটআপটা করেছি, এইভাবে যদি ফেজ ওয়াইজও আমাদেরকে জনবলটা দেয়, তাহলে পরে আমরা হয়তো সামনের দিকে খানিকটা স্বস্তিতে থাকব। দিন যত যাবে লোক বাড়বে, জনবলের সংখ্যা বাড়বে, এটা স্ট্যাটিক কিছু না, তবে আপাতত সংকটটা কাটানোর মতন একটা ব্যবস্থা। করোনাকালে জনবল সংকটের বিষয়টি সবচেয়ে বেশি নজরে আসে। এখন সেই মহামারী না থাকলেও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ক্যান্সার সহ বিভিন্ন অসংক্রামক রোগ। আমরা যদি আগে থেকে প্রিভেনশন না করতে পারি, অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স এই কোভিডের মহামারীর চেয়ে আরও অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। আমি মনে করি যে এই নন কমিউনিকেবল ডিজিজের প্রিভেনশন এবং ম্যানেজমেন্টের আওতায় আনা সমস্ত শ্রেণীর লোকদেরকে এটা স্বাস্থ্য অধিদপ্তরের জন্য একটা বড় চ্যালেঞ্জ। করোনা মোকাবিলায় প্রশংসা কুড়ালেও তৃণমূলে এখনও টেকসই স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইএমএফের শর্ত পূরণের নামে বিদ্যুৎ জ্বালানি খাতে অনিয়মের দায় ভোক্তাদের উপর চাপানোর অভিযোগ করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাপ। এ খাতে যারা লুটপাট করছে, নীতি নির্ধারকরা তাদের সুরক্ষা দিচ্ছে বলেও দাবি সংগঠনটির। রাজধানীতে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিইআরসির গণশুনানি চালু সহ 13 দফা দাবি তুলে ধরা হয়। বাংলাদেশকে ঋণ দিতে বিদ্যুৎ, জ্বালানি সহ বিভিন্ন খাতে ভর্তুকি তুলে নেওয়ার শর্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর। আর তা পূরণে এরই মধ্যে কয়েক দফা বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। দফায় দফায় মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। উচ্চ মূল্য আর ভর্তুকির জন্য লাগামহীন দুর্নীতি ও অনিয়মকে দায়ী দিচ্ছে ক্যাব। মানুষের উপরে
বোঝা চাপিয়ে দিয়ে মূল্যবৃদ্ধি করে ভর্তুকি কমানোর যে পথ, সে পথ থেকে সরকারকে বিরত রাখুন। অভিযোগে অভিযুক্ত অন্য চুক্তিসমূহ যাচাই বাছাই ক্রমে বাতিল হতে হবে। সেই সাথে জ্বালানি সনদ চুক্তি 1994 স্বাক্ষরে সরকারকে বিরত থাকতে হবে। 13 নম্বর, জ্বালানি নিরাপত্তা সুরক্ষার লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানির মূল্যহার বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য এনার্জি প্রাইস স্ট্যাবিলাইজড ফান্ড গঠিত হতে হবে। বিদ্যুৎ খাতে বিদেশিদের সঙ্গে করা অনেক চুক্তিই স্বচ্ছ নয় বলে অভিযোগ বিশেষজ্ঞদের। এ বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনার দাবি তাদের। ব্যাড প্ল্যানিং এবং অন্যান্য কারণে হয়েছে, যেগুলা ভোক্তার কোনো রকমের এর মধ্যে সংযুক্ত নাই, সে এখানে কোনো রকমের ইনভলভ নাই এটাতে, সেখানে কেন ভোক্তা এই জিনিসটা দেবেন? সামিটের সঙ্গে চুক্তি হয়েছে, আদানির সঙ্গে চুক্তি হয়েছে। যেহেতু বার্ক এখন অ্যাক্টিভ না, সুতরাং এই চুক্তিগুলো ট্রান্সপারেন্ট না, এগুলো নিয়ে কোনো আলোচনা আমরা জানি না। আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাচ্ছি, এই চুক্তিগুলো ট্রান্সপারেন্ট করা হোক। বিদ্যুৎ জ্বালানি খাতে দাম নির্ধারণে আবারও সব পক্ষের অংশগ্রহণে বিইআরসির গণশুনানি চালুর দাবি ক্যাবের। 2023 সালের জানুয়ারির পর থেকে এই গণশুনানি এড়িয়ে নির্বাহী আদেশে বাড়ানো হচ্ছে দাম। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঋণ খেলাপিদের সুবিধা দিতে টাকা ছাপাচ্ছে বাংলাদেশ ব্যাংক, এজন্য নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি। সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত আলোচনায় এমন মন্তব্য কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের। তিনি বলেন, জোর করে ব্যাংক একীভূতকরণ ঠিক হচ্ছে না। অর্থ পাচার বিষয়ে দাতা সংস্থা আইএমএফ ও সরকারের নিষ্ক্রিয়তারও সমালোচনা করেন ফরাসউদ্দিন। করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে দেখা দেয় উচ্চ মূল্যস্ফীতি। সব ধরনের পণ্যের দাম বাড়ে অস্বাভাবিকভাবেই। তবে বেশিরভাগ দেশই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সফল হয়েছে। শ্রীলঙ্কার মতো দেউলিয়া দেশেও কমেছে পণ্যের দাম, কিন্তু মূল্যস্ফীতি কমাতে পারছে না বাংলাদেশ ব্যাংক। সাবেক গভর্নর ফরাসউদ্দিন বলেন, ঋণ বারবার পুনঃতফসিল করায় ব্যাংকে তারল্য কমছে। টাকার সরবরাহ নিশ্চিতে নোট ছাপাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, এতে হচ্ছে মূল্যস্ফীতি। বছরে $7 বিলিয়ন পাচার হচ্ছে উল্লেখ করে ফরাসউদ্দিন বলেন, অর্থ পাচার বড় শত্রু। এ ব্যাপারে সরকার ও আইএমএফ এর নিষ্ক্রিয়তার কড়া সমালোচনা করেন তিনি। দাবি জানান ঋণের সুদ মওকুফের সুযোগ বন্ধের। পুনঃ তফসিলের কারণে ব্যাংকিং খাতে এখন অর্থের টান পড়েছে। এই জন্য বাংলাদেশ ব্যাংকে হয় ছাপাইয়া অথবা ট্রেজারি বন্ডে টাকার যোগান দিতে হচ্ছে। এর ফলে ইনফ্লেশন থেকেই যাচ্ছে। আর্থিক খাতে সুশাসন ফেরাতে ব্যাংক একীভূতকরণের পথে হাঁটছে বাংলাদেশ ব্যাংক। ফরাসউদ্দিন বলেন, ব্যাংক একীভূতকরণে তাড়াহুড়া ঠিক হচ্ছে না। তার মতে বৈদেশিক মুদ্রার একাধিক বিনিময় হারে লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগী। ঋণ খেলাপ, কর খেলাপ এবং মানিলন্ডারিং একই সূত্রে গাথা। তারা যখন বুঝবে যে শাসককুলের চক্ষু লাল হয়ে গেছে, তখন কিন্তু তারা টাকাটা দেওয়া শুরু করবে। ব্যাংক খাতে আস্থা বাড়াতে আমানতের বীমা 1 কোটি টাকা করার পরামর্শ দেন ফরাসউদ্দিন। তারল্য বাড়াতে স্বল্পমেয়াদী আমানত নেয়ার বাধা দূর করার আহ্বান জানান তিনি। দীর্ঘমেয়াদী ঋণের জন্য শেয়ার বাজার উন্নয়নের তাগিদ দেন সাবেক এই গভর্নর। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বকাপের ভাবনায় জিম্বাবুয়ে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আপাতত কম্বিনেশন নয়, টাইগার অধিনায়কের চাওয়া সেরাটা দিয়ে সিরিজ নিশ্চিত করা। অন্যদিকে এক পেশে সিরিজ হবে এমন যারা ভাবছেন তাদেরকে চমক দেওয়ার কথা বলছেন জিম্বাবুয়ে অধিনায়ক। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-20 শুরু সন্ধ্যা 6টায়। ট্রফি হাতে দুই অধিনায়ক, শেষ হাসি কে হাসবে সেটা সময় বলে দেবে। আপাতত মাঠের লড়াইয়ে ফেরার রোমাঞ্চে দুই অধিনায়ক। বাংলাদেশের জন্য সিরিজটা মহা গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের ঠিক 1 মাস আগে সিরিজ। জয় পরাজয়ের হিসাব নিকাশের সাথে টাইগার অধিনায়কের ভাবনায় বিশ্বকাপ। তবে কম্বিনেশনের চেয়ে টাইগার অধিনায়কের মনোযোগ সিরিজ জয়ে। ইম্পর্টেন্ট হলো যে ম্যাচটা আমরা কিভাবে খেলতেছি, আমরা কিভাবে প্রিপেয়ার করছি, নিজেদের কনফিডেন্সটা কিভাবে বিল্ড আপ করছি। বাট এতটুকু বলতে পারি, সিরিজটা তো সহজ হবে না, অনেক কম্পিটিটিভ সিরিজ হবে, কারণ তারা অনেক ভালো দল। সিরিজের চেয়েও প্রশ্ন বেশি হলো বিশ্বকাপ নিয়ে। একাদশে সাইফুদ্দিন, জুনিয়র তামিমের থাকা অনেকটা নিশ্চিত। বাংলাদেশ খেলতে চায়
আগ্রাসী ক্রিকেট। লোয়ার মিডল অর্ডার বা লোয়ার অর্ডারে যারা ব্যাটিং করেন, তাসকিন, তানজিদ সাকিব, সাইফুদ্দিন, রিশাদ, ইভেন শরীফুল, সবাই কিন্তু মোটামুটি ব্যাটিং করতে পারে। সো কম্বিনেশন ওয়াইজ খুব ভালো একটা অবস্থানে আমরা আছি। প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই ডমিনেট করে সিরিজ জয়ের আশা সমর্থকদের। 5-0-তে জেতার কথাও বলা হচ্ছে, তবে জিম্বাবুয়ে দিল অন্য বার্তা। সেরা প্রস্তুতি আর অনুপ্রেরণা নিয়ে দারুণ এক সিরিজের কথাই বললেন রাজা। বিশ্বকাপ খেলতে পারবো না, এটা সারা জীবনের জন্য কষ্টের, তবে দেশের হয়ে খেলাই তো অনুপ্রেরণার। আমরা সেরা প্রস্তুতি নিয়ে এসেছি এখানে, দলও দারুণ, খুব ভালো একটা সিরিজ হবে আশা করি। দুই দলের সবশেষ সিরিজে বাংলাদেশ হেরেছে 2-1 ব্যবধানে। অভিজ্ঞতার দিক দিয়ে জিম্বাবুয়ে পিছিয়ে নেই। শুরুর মোমেন্টাম দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। ব্যাটিং উইকেটে দুই দলই মরিয়া জয় দিয়ে শুরু করতে। 20 দলের টি-20 বিশ্বকাপেও খেলা হচ্ছে না জিম্বাবুয়ের। সেই কষ্ট, সেই আক্ষেপ কিছুতেই ভুলতে পারছেন না সেকেন্দার রাজা। তবে হারানো ঐতিহ্য ফিরে পেতে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত কিছু করতে চায় ওরা। তাই তো বাংলাদেশ দলকেও সতর্ক থাকতে হচ্ছে। সিরিজ জিততে হলে দিতে হবে সেরাটাই। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জুয়েল চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। লালন দর্শনের বিরোধিতাকারীদের গানে গানে প্রতিবাদ করার প্রত্যয় জানিয়েছেন শিল্পীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে লালনের গানের আসর বসে কেন্দ্রীয় শহীদ মিনারে। লালনের গান ফেসবুকে দেয়ায় শরীয়তপুরে এক যুবককে গ্রেপ্তারের প্রতিবাদে এ আয়োজন করা হয়। লালনের কালজয়ী এই গানে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মেতে ওঠেন দর্শক শ্রোতারা। একতারা ঢোল তবলায় যেন লালন দর্শনকে উজ্জীবিত করে তোলেন বাউল শিল্পীরা। বৃহস্পতিবার সন্ধ্যার পর শহীদ মিনারের বেদিতে এই আসরের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। শ্রোতারা চান সাইজির বাণী ছড়িয়ে যাক সব প্রজন্মের কাছে। লালনের গানের সন্ধানে, লালনের গানকে আমরা বুকে ধারণ করে আমরা আজকে এখানে এসেছি। আমাদের এর মধ্যে কেন বিভাজন থাকবে, মানে লালনের পক্ষ বিপক্ষ কেন তৈরি হবে? এই ধরনের প্রোগ্রাম সারা দেশে হোক, কারণ তাহলে এই দেশ থেকে সাম্প্রদায়িকতা দূর হবে। সম্প্রতি শরীয়তপুরের ভেদরগঞ্জে লালনের গানের চরণ ফেসবুকে পোস্ট করায় এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি জামিন পেলেও সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা চলে। সে ঘটনার প্রতিবাদে লালনের গানের এই আয়োজন। বাউলরা ঘুরে ঘুরে শান্তির বাণী ছড়িয়েছে, একটা অসাম্প্রদায়িকতার বাণী তারা ছড়িয়েছে। তাদেরকে একটা শেয়ার করার জন্য এই অপরাধে তাকে শাস্তি দিতে হবে। সংস্কৃতির শক্তি নিয়েই আমরা প্রতিরোধ করতে চাই। আমরা মনে করি লালনের আদর্শ এত শক্তিশালী যে আমাদের আর রাজপথে মিছিল করবার প্রয়োজন নেই। তার গান একটি মিছিলের চাইতে অনেক শক্তিশালী। লালনের গান প্রচারের মাধ্যমেই তার দর্শনের বিরোধিতাকারীদের প্রতিহত করার ঘোষণা দেন বক্তা ও শিল্পীরা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।